আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অঙ্ক বইয়ের তৃতীয় যে চ্যাপ্টারটা, অর্থাৎ লগারিদমের ধারণা এবং প্রয়োগ। এই চ্যাপ্টারের সকল ক্লাস। তো আমাদের এই চ্যাপ্টারটাকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। যে কনসেপ্টগুলো আমরা জানবো সেটা আমরা প্রথমে একটু দেখে নেই। তো আমরা যে বিষয়গুলো জানতে যাচ্ছি, দেখো লগারিদম সম্পর্কে যদিও আমরা পড়বো, বাট লগের আরেকটা যমজ ভাই আছে। আমি বিষয়টাকে যমজ ভাই বলি, সেটা হচ্ছে সূচক। সো লগ পড়ার জন্য আমাদেরকে অবশ্যই তার আগে সূচক কি সেটা দেখে আসতে হবে। তো আমরা প্রথমে সূচক দেখব, সূচকের পর সূচক থেকে আমরা লগ কিভাবে আসতেছে সেই বিষয়টা জানব। তারপর লগের সূত্রাবলী দেখব, লগের বিভিন্ন প্রকার আছে সেই প্রকারগুলো আমরা দেখব। তারপর লগ আমরা হাতে কলমে যেভাবে বের করব, ঠিক ক্যালকুলেটর থেকে কিভাবে লগের মান বের করা যায় সেই বিষয়টাও আমরা শিখবো ইনশাল্লাহ। সবশেষে দেখব যে লগে আমি যে ভ্যালুগুলো দিচ্ছি তার ভিতরে বেস থাকে, বেস কি, আর্গুমেন্ট কি, এই বিষয়গুলো আমরা দেখব এবং তাদের কিছু সীমাবদ্ধতা থাকে, এই জিনিসগুলো আমরা জানব। তারপর এগুলো তো যাচ্ছে হলো আমাদের থিওরিটিক্যাল ক্লাস। দেন এই থিওরিগুলোকে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব আমাদের বাস্তব জীবনে। আমরা দেখব চক্রবৃদ্ধি মুনাফার সাথে লগের কি সম্পর্ক আছে, অবচয় বা ডেপ্রিসিয়েশনের সাথে লগের সম্পর্ক কেমন, উর্বরতা, ভূমিকম্পের মাত্রা নির্ণয়ে কিংবা শব্দের মাত্রা নির্ণয়ে, এগুলো বেশ ইন্টারেস্টিং হবে আশা করছি। সেই সব জায়গাতে আমরা লগকে সরাসরি ব্যবহার করে দেখব। আর সব শেষে আমাদের বইয়ের যত একক কাজ আছে, জোড়ায় কাজ আছে এবং অনুশীলনী আছে, এই বিষয়গুলো নিয়ে তো আমরা সমাধান ক্লাস করবই। তো আমরা এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সামারি, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখতে যাচ্ছি। তো আজকে আমাদের প্রথম ক্লাস হচ্ছে এবং সম্ভবত 6 থেকে 7টা ক্লাসের ভিতরে আমরা ফুল চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। তো আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে সূচকের বেসিক ধারণা, এর সূত্রাবলীগুলো এবং সূচককে আমরা কিভাবে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব সেই বিষয়টা। ওকে ফাইন। সো আগেই বলেছি সূচক হচ্ছে লগের যমজ ভাই। তো সূচকের আজকের ক্লাস থেকে আমরা 3টা জিনিস শেখার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে সূচক, তার সূত্রাবলী এবং সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা দু একটা অঙ্ক করে আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তারপর সূচকেরই জাস্ট উল্টা কনসেপ্টটা হচ্ছে রুট, সেটা কিভাবে কাজ করে ওইটা আমরা ইনশাল্লাহ দেখব। দেন সূচক সমীকরণ বলতে একটা জিনিস আছে। সো সাধারণ সমীকরণের সাথে সূচক সমীকরণের পার্থক্যটা কোথায়, এই জিনিসটা, ছোট জিনিসটা দেখে আমরা আজকের ক্লাসটা শেষ করব ইনশাল্লাহ। তো চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসের ভিতরে ঢুকে পড়ি। সো সূচক পড়ার আগে আমাদের প্রথম কথা হচ্ছে যে ভাইয়া সূচকের দরকারটা কি। আমরা তো সাধারণ অঙ্ক করতেছি, যোগ বিয়োগ করতেছি, সূচক কেন আসবে এর ভিতরে, তাই না? সো সূচক কেন আসবে প্রথমে ওই বিষয়টা আমরা একটু জেনে নেই। ধরো তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে মনে করো আমি ঢাকা থেকে কুমিল্লা যেতে চাচ্ছি, সো এই দুইটা স্থানের মাঝে দূরত্ব কতটুকু, আমরা হয়তো অনেকেই বলতে পারবো যে ধরে নিলাম এর দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। ওকে ফাইন, একটা ছোট সংখ্যা, ছোট দূরত্ব আমি এভাবে লিখে প্রকাশ করলাম। এখন তোমাকে যদি বলা হয় যে আচ্ছা বলো তো তাহলে দেখি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, তোমরা অনেকেই জানো 15 কোটি কিলোমিটার, তাই তো? সো সেটাকে আমরা কিভাবে লিখব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি। সো দেখো আমাদের দূরত্বটা এখন বেশ বড় হয়ে গেছে, তাই না? যে এখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আমি মেজার করলাম। আমি যদি এখন তোমাকে বলি যে সূর্য থেকে একদম শেষ যে সৌরজগতের গ্রহটা নেপচুনের দূরত্ব কত, তখন কি করতে হবে? তখন কিন্তু জাস্ট এই 15 কোটি থাকবে না, সংখ্যাটা তখন আরো বেশ লম্বা হয়ে যাবে। হয়তো দেখা যায় এখানে আমাদের কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা অঙ্ক আছে। হয়তো দেখা যাবে যে সেইখানে আমাদের 15 16টা অঙ্ক চলে গেছে। সো দেখো নাম্বারগুলো বড় হয়ে যাচ্ছে, তাই না? আমাদের লিখতে একটা প্রবলেম হওয়ার মতো অবস্থা সৃষ্টি হচ্ছে না? আচ্ছা, এখন আমরা একটা ইন্টারেস্টিং জায়গাতে যাব যেখানে দেখব যে আসলে সূচকটা কেন প্রয়োজন। আমরা জানি বা সায়েন্সের বইটাতে আমরা পড়ব যে আমাদের যেই পরমাণু
আমাদের সব বস্তু যে সৃষ্টি হচ্ছে তার যে একদম মৌলিক অংশটা পরমাণু, তার 3টা পার্ট থাকে, যার একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সো এখন আমাদের যে ইলেকট্রন, এই ইলেকট্রনের ভর কত তোমরা জানো? ইলেকট্রনের ভরটাকে যদি লেখার চেষ্টা করি, বেশ ইন্টারেস্টিং একটা সংখ্যা দাঁড়াবে। চল আমরা লেখা শুরু করি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 দেন 28 29 সো দেখো আমাদের দশমিকের পর এতগুলো শূন্যর পরে গিয়ে আমাদের 911 এইটুকু ভ্যালু হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। সো এখন দেখো 100 কিলোমিটার হয়তো লেখা গেছে, 1500 কিলোমিটারও হয়তো লেখা গেছে। এখন এই ভরটাকে লিখতে কেমন লাগতেছে? এখন আমি যদি তোমাকে বলি যে দেখো একটা ইলেকট্রনের ভরকে তুমি আরেকটা ইলেকট্রনের ভর দিয়ে গুণ দাও, তখন তুমি কি বলবা জানো? যে ভাই আমার আর পড়াশোনা করা লাগবে না, বাদ দেন, এই এত বড় আবার এই 31টা অঙ্ক আমি লিখবো, দেন ওইটাকে গুণ করব, আমার দরকার নাই। ঠিক আছে? তো এখন এর বদলে আমরা যদি সূচককে ব্যবহার করি, তাহলে এই সংখ্যাগুলোতে খুব সহজে লেখার উপায় আছে। সেটা কেমন? দেখো আমাদের সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, এটাকে আমরা এইভাবে না লিখে অন্যভাবে লিখতে পারি। সেটা কেমন? সেটা হচ্ছে এই 15 বদলে আমরা 1.5 লিখতে পারি এবং একে 10⁸ দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। সো দেখো এইটুকু অংশকে আমি জাস্ট এইভাবে লিখে ফেলতে পারছি। ঠিক একইভাবে আমাদের এই বিশাল বড় সংখ্যাটাকে আমরা ছোট করে কিভাবে লিখতে পারি সূচকের মাধ্যমে? আমরা লিখতে পারি 9.11 টাইমস 10⁻31। সো তাহলে দেখো এত বড় একটা সংখ্যাকে আমরা জাস্ট কয়েকটা অঙ্কের ভিতরে লিখে ফেলতে পারছি। সো এখন যদি তোমাকে গুণ করতে বলা হয় যে একটা ইলেকট্রন দিয়ে আর একটা ইলেকট্রনকে গুণ করো, তুমি কিন্তু খুব সহজেই এটাকে গুণ করতে পারবো, বাট কিভাবে গুণ করবো এটা আমরা দেখব। সো সূচকের তাহলে প্রয়োজনীয়তাটা এখানেই। আমাদের যখন বিশাল বড় বড় সংখ্যা হয়ে যাবে, বা এটা যেমন দশমিকের পর মানে খুব ছোট সংখ্যা, এই ধরনের সংখ্যাগুলোকে নিয়ে আমরা যখন কাজ করব, তখন সূচক আমাদেরকে অনেক হেল্প করবে। আচ্ছা, সো আমরা তো দেখলাম সূচকের দরকারটা কি। এখন চলো আমরা ঢুকে পড়ি সূচক জিনিসটা কি, সূচকটা শেখা শুরু করি। সো আমাদের প্রথম কথা হচ্ছে সূচক কি, তাই তো? ওকে, আচ্ছা মনে করো তোমাকে আমি বললাম যে 4টা 5 যোগ করতে। সো তুমি কি করবা? 5 যোগ 5 যোগ 5 যোগ 5, তাই না? এইভাবে আমরা লিখতে পারি। অথবা তোমরা যারা একটু বেশি বুদ্ধিমান আছো, তোমরা কি করতে পারো? এইভাবে না লিখে জাস্ট 5 দেন কয়বার যোগ করতে হবে? 4 বার। তুমি 4 দিয়ে 5কে গুণ করে দিতে পারো। সো তাহলে আমরা যখন একই সংখ্যা একাধিকবার আমাদের যোগ করতে হয়, সেটাকে আমরা সহজে কি করতে পারি? জাস্ট এইভাবে গুণ করে দিতে পারি। 5 কয়বার? 4 বার। সো 4 5 20 পাচ্ছি আমি। ফাইন, আমরা শর্টকাটে লিখে ফেললাম, তাই না? আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে দেখো তো আমার 5গুলো যোগ আকারে নাই, আমার 5গুলো গুণ আকারে আছে, এখন এটাকে কিভাবে একটু শর্টকাটে লেখা যায়? এখন কি আমি গুণ করতে পারবো এরকম 5 গুণ 4? সেটা কিন্তু পারবো না, কারণ তো এটা তো যোগ করা হয়। সো আমার এইভাবে যদি একই সংখ্যা কয়েকবার গুণ আকারে থাকে, তখন কি করব? তখনই সূচক এসে যায়। সূচক যেটা করে সেটা হচ্ছে আমাদের 5 নিচ্ছি, আর কয়বার সেটাকে গুণ করা হচ্ছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এখানে আমি আর 4 গুণ করি না, বরং 4-এর মাথায় ছোট করে
আমি 5-এর মাথায় ছোট করে আমি 4 লিখে দেই। সো এই নোটেশনের মানেই হচ্ছে আমি 5কে 4 বার গুণ করছি। সো এই নোটেশনটাকেই সূচক বলা হচ্ছে। ফাইন। সো এর ভ্যালু কত আসবে? ভ্যালু আসবে হলো 5-এ 5, 5-5-এ 25, 5-25-এ 125 অ্যান্ড দেন আরও 5 গুণ করলে 625 আসতেছে। তো ঠিক একইভাবে আমি যদি বলি 3 স্কোয়ার্ড, এর ভ্যালু কত আসবে? এর মানে হচ্ছে 9। কিভাবে? 3 স্কোয়ার মানে হচ্ছে 3 গুণ 3, তার মানে 3কে তুমি 2 বার গুণ করে দাও। একইভাবে আমরা যদি বলি 11 কিউব ধরো, এর মানে কি? এর মানে হচ্ছে 11 সংখ্যাটাকে আমি 3 বার গুণ করব। ঠিক আছে? এর মানে কিন্তু 11 গুণ 3 না, বরং 11 সংখ্যাটাই সে নিজের সাথে 3 বার গুণ হবে। সো তাহলে কি হচ্ছে? 11 একবার গুণ 2 বার গুণ 3 বার। ফাইন। সো এখন সূচক তাহলে কি বিষয়? সূচক হচ্ছে আমি একই সংখ্যাকে যখন একাধিকবার গুণ করতেছি, তখন যে কয়বার গুণ করতেছি আমি সেটাকে সংক্ষেপে সূচকের মাধ্যমে লিখতে পারি, যেখানে আমি যেই সংখ্যাটা তাকে লিখছি অ্যান্ড দেন তার মাথায় সূচকটাকে বসিয়ে দিচ্ছি। সো এটার নোটেশনটা চলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের 11টাকে বলা হচ্ছে বেস, বেস বা ভিত্তি। আর তার সাথে আমাদের যে মাথায় 3টা, এই 3টাকেই বলা হয় সূচক, যার ইংরেজি হচ্ছে পাওয়ার কিংবা এক্সপোনেন্ট। ওকে। সো আমাদের ধরো একটা যদি ভগ্নাংশ থাকে, এটা তো জাস্ট আমরা পূর্ণ সংখ্যা নিলাম, ধরো এরকম একটা ভগ্নাংশ আছে আমাদের 1/3। সো এইটার মাথায় আমার কি আছে? ধরো কিউব আছে। সো এর মানে কি হবে? মানে হচ্ছে আমার এই 1/3 যে সংখ্যাটা, সেটাকে আমি 3 বার গুণ করছি। সো 1/3 টাইমস 1/3 টাইমস 1/3। তাহলে সূচক এই ধারণাটাই প্রকাশ করছে। সো এটা যদি আমরা ভ্যালু বের করার চেষ্টা করি, কি হবে? উপরে তো 1ই থাকছে, আর নিচে আমি যখন 3 বার 3 গুণ করছি, 3 3-কে 9, 3 9 27। সো এই হচ্ছে আমাদের ভ্যালুটা। ফাইন। সো এখন তাহলে সূচকের মাধ্যমে আমরা খুব সহজে কি করে ফেলতে পারতেছি? যদি একই সংখ্যা একাধিকবার গুণ আকারে থাকে, সেটাকে আমি ছোট করে লিখতে পারতেছি। মনে রাখতে হবে একই সংখ্যা, দেখো আমার সবগুলো 5, সবগুলো 11, সেই জন্য আমি লিখতে পারছি। যদি একাধিক সংখ্যা থাকে, যেমন 2 গুণ 3 গুণ 5, তখন কিন্তু আমি আর লিখতে পারবো না। যে কোনো একই সংখ্যা একাধিকবার গুণ আকারে থাকতে হবে। ওকে, ফাইন। তো চলো এখন তারপর আমরা একটু আগাই। এখন আমরা যে জায়গাটা যাব, সেটা হচ্ছে ধরো আমাদের কাছে 5⁴ এর কথা বললাম, যে আমাদের 5 4 বার গুণ আকারে আছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা তো একটা সংখ্যা, তাই না? যার ভ্যালু আমরা পেয়েছি কত? 625, 625। সো মনে করো আমাদের আরেকটা এরকম সংখ্যা আছে, যেটা ধরো 5 কিউব, যার ভ্যালু হচ্ছে 125। সো এখন আমরা তো দুইটা যদি সংখ্যা আমাদের মাঝে থাকে, তার ভিতরে আমরা অনেক ধরনের কাজকর্ম করতে পারি। ধরো আমাদের হাতে 2 আর 3 আছে। সো আমরা কি করতে পারি? এগুলোকে যোগ করতে পারি, আমি চাইলে বিয়োগ করতে পারি, দুইটা সংখ্যাকে গুণ করতে পারি, ভাগ করতে পারি, এরকম অনেক কিছু করতে পারি, তাই না? সো এখন আমাদের এই যে সূচকীয় সংখ্যাগুলো, এগুলোকে নিয়ে আমরা কি করতে পারি? এরকম কাজ করব, এদের কি কি প্রপার্টি আছে। সো এই বিষয়গুলোকেই আমরা এখন একটু দেখতে যাব। আমরা এগুলোকে সূত্রও বলতে পারি। ঠিক আছে, যে সূচক কিভাবে কাজ করে। তো চলো আমরা সেই বিষয়গুলো এখন একটু দেখে ফেলি। সো আমরা দেখতে যাচ্ছি সূচকের সূত্রাবলী। আচ্ছা, সূচক নিয়ে আমরা কি কি ধরনের কাজ করতে পারবো? প্রথম কথা হচ্ছে, আমাদের যদি দুইটা সূচকীয় সংখ্যা, ধর 5⁴, আরেকটা সূচকীয় সংখ্যা 5 কিউব, এই দুইটা যদি যোগ আকারে থাকে, তাহলে আমরা কিছুই করতে পারবো না। যেইভাবে আছে ওইভাবেই রেখে দেয়া লাগবে, কারণ সূচক শুধুমাত্র গুণ নিয়ে কাজ করে। তো এই জন্য আমরা এখানে কিছু করতে পারবো না।
ঠিক একইভাবে আমাদের যদি 5⁴ মাইনাস 5³ থাকে, বিয়োগ থাকে, তখন আমরা কিছুই করতে পারবো না, এদের ভিতরে যেইভাবে আছে এইভাবেই রেখে দিতে হবে। ওকে, যেখান থেকে আমরা কিছু করতে পারবো চলো সেই জায়গাতে যাই। সেটা হচ্ছে আমাদের যদি ধরো 5⁴ গুণ 5³ থাকে, তাহলে দেখো আমার একই বেস দুইটা সংখ্যার ভিতরে, তখন আমার সংখ্যা দুইটা গুণ আকারে আছে, তখন আমি চাইলে বেসটাকে লিখে আমার এই যে দুইটা সূচক আছে বা পাওয়ার আছে এই দুইটাকে আমি যোগ করে দিতে পারি, 5⁷ এইভাবে লিখতে পারি। তাহলে আমার যদি সেম বেস থাকে, দেখো এইটাতেও 5 এইটাতেও 5, এবং সেম বেস দুইটা সংখ্যা গুণ আকারে থাকে, আমি তার পাওয়ার দুইটাকে যোগ করে দিতে পারি একটা বেজের উপর নিয়ে এসে। সো এটা কেন পারতেছি, চলো সেই বিষয়টা আমরা একটু দেখি। আমাদের 5⁴ কে আমরা কি লিখতে পারি মনে আছে তোমাদের? 4টা 5 গুণ আকারে লিখতে পারি, তাই না? সো এইভাবে লেখা যায়। আচ্ছা, সো তার সাথে গুণ আকারে আছে, কে গুণ আকারে আছে? 5³ 5³ মানে কি আরো 3টা 5 গুণ আকারে, সো 5 গুণ 5 গুণ 5। আচ্ছা দেখো তাহলে আমার সবগুলো 5 এখন গুণ আকারে চলে আসতেছে। সো এইটাকে আমরা এখন নতুনভাবে সূচকের চিহ্ন দিয়ে লিখলে কি হবে? কয়টা 5? 1 2 3 4 5 6 7টা। সো 7টা 5 গুণ আকারে আছে, এটাকে কি বলা হয়? 5⁷। তাই হচ্ছে কিনা দেখো তো। তাহলে আমাদের যদি দুইটা সূচকীয় সংখ্যা গুণ আকারে থাকে, সেম বেস, আমরা তার পাওয়ার দুইটাকে যোগ করতে পারছি। ঠিক একইভাবে আমাদের যদি দুইটা সূচকীয় সংখ্যা ভাগ আকারে থাকে, যেমন 5⁴ ভাগ 5³, তখন আমরা ভাগ আকারে থাকলে একই বেস রেখে আমাদের সূচক দুইটা উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিয়ে দিতে পারি। দেখো একই বেস 5, তখন আমরা কি করতে পারছি? উপরের সূচক থেকে নিচের সূচকটা বিয়োগ দিয়ে দিতে পারি। সো কত থাকবে আমাদের? 4 - 3 তে 1 থাকছে, এবং 5⁴ মানে হচ্ছে জাস্ট 5 একবারই গুণ হচ্ছে। সো এইটা আমরা কিভাবে লিখতে পারছি? দেখো আমাদের 5⁴ মানে হচ্ছে 4 বার আমার 5 গুণ আকারে আছে, তাই তো? ওকে, 5³ মানে কি 3 বার গুণ আকারে আছে। সো এটাও আমরা চলো লিখি নিচে। আচ্ছা, সো এখন এই উপরের পার্টটাকে নিচের পার্ট দিয়ে আমি ভাগ করছি। সো কি করা যায়? কাটাকাটি করা যায়, তাই না? সো দেখো তো কাটাকাটি করলে আমার জাস্ট বাকি থাকে উপরে কত? একটা 5 বাকি থাকে। সো অ্যান্সার হচ্ছে জাস্ট 5, বা 5 এর উপর আমরা 1 পাওয়ার দিতে পারি। সো দেখো সেটাই কি পাওয়া যাচ্ছে না? সো এই জন্যই বলা হচ্ছে যে যদি আমার একই বেস থাকে এবং ভাগ আকারে থাকে, তখন আমি উপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিয়ে দিতে পারছি। ওকে ফাইন। তারপর আমাদের আরেকটা সুন্দর ইন্টারেস্টিং সূত্র আছে, সেটা হলো যেটা আমাদের অনেকটা ভাগের সাথে রিলেটেড একটা সূত্র। আমাদের কখনো কখনো পাওয়ারটা মাইনাস হয়ে যেতে পারে। দেখো এইসব জায়গাতে সব প্লাস পাওয়ার না, যেমন 5⁴, 5³ এমনও সম্ভব যে আমার 5টা 5⁻³ তার মানে কি? এখন 5কে আমি -3 বার গুণ করবো, মানে এইটা কিভাবে কি করব, তাই না? সো দেখো এইটাকে আমরা একটু ম্যানিপুলেট করে অন্যভাবে লিখতে পারি। কিভাবে? আমরা চাইলে 5⁻³ কে দেখো তো 0-3 এইভাবে লেখা যায় না? 5⁻0-3। সো 0-3 হলে আমার কি ভ্যালু চেঞ্জ হচ্ছে? 0 থেকে আমি যদি 3 বাদ দিই কি থাকবে? আমার -3 থাকবে। সো এইভাবে লেখা যায়। এখন এই বিষয়টাকে আমি ভাগের মাধ্যমে লিখতে পারি, কিন্তু আমার যদি বেজের উপরে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ আকারে থাকে, তখন আমি চাইলে কিভাবে লিখতে পারি? আমি কিন্তু চাইলেই 5⁻0 কে উপরে লিখে যে বিয়োগ আকারে আছে তাকে আমি নিচে নিয়ে চলে আসতে পারি, তাই না? মাইনাসের জন্য আমি তাকে নিচে নিয়ে চলে আসলাম। এইভাবে লেখা যায় তো। সো এইভাবে যখন লেখা যাচ্ছে,
এই জায়গা থেকে আমরা আমাদের 5 নাম্বার সূত্রটা আগে লিখে রাখি, সেটা হচ্ছে যে কোনো বেজের উপরে আমার যদি পাওয়ার 0 হয় তার ভ্যালু সবসময় 1 হয়ে যায়। অর্থাৎ 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে সেটা 1 হবে। আমাদের যদি 112.12 টু দি পাওয়ার 0 হয় তখনও ভ্যালু হয়ে যাবে 1, অথবা 0.0005 এর উপরে পাওয়ার হচ্ছে 0, তখনও এর ভ্যালু হয়ে যাবে 1। ওকে ফাইন। সো এখন তাহলে আমরা 5 টু দি পাওয়ার 0-কে কি লিখতে পারছি? 1 লিখতে পারছি উপরে, আর নিচে আমি লিখতে পারি 5 কিউব। সো তাহলে আমার যদি কখনো কোনো সংখ্যার উপর নেগেটিভ পাওয়ার থাকে সেটা মেইনলি বোঝায় 1 বাই ওই সংখ্যাটা উপরে পাওয়ার ভাগ আকারে থাকবে। সো 5 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1 বাই 5 টু দি পাওয়ার 3 বা 5 কিউব। যদি আমার দেখো এরকম থাকে যে 11 টু দি পাওয়ার -7, তখন আমি কিভাবে লিখতে পারবো? লিখতে পারবো 1 বাই 11 টু দি পাওয়ার 7। সো জাস্ট মাইনাস থাকলে আমি কি করব? 1 বাই দিয়ে ওই সংখ্যাটার পাওয়ার হিসেবে লিখে দিব। সো যখন নিচে লিখছি তখন কিন্তু আর মাইনাস চিহ্ন দিতে হচ্ছে না, মাইনাসের মানে হচ্ছে 1 বাই 11 টু দি পাওয়ার 7। আমার যদি এখানে 4 টু দি পাওয়ার -9 থাকে তখন কি লিখব? 1 বাই 4 টু দি পাওয়ার 9। সো এইভাবে লিখব। এখন দেখো তো, পাওয়ার যদি মাইনাস আসে আমার কি অ্যাকচুয়াল ভ্যালুটা মাইনাস আসবে? পাওয়ার মাইনাস আসলে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা মাইনাস আসে না। মনে করো আমাদের 2 টু দি পাওয়ার -2 আছে, সো এটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই 2 স্কোয়ার লিখতে পারি, যার মানে হচ্ছে 2 ইন্টু 2, তাই তো? অর্থাৎ 1 বাই 4। 1 বাই 4 এর ভ্যালু কত? 0.25। দেখো আমার ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসতেছে না, বরং 0 এবং 1-এর মাঝে যে দশমিক সংখ্যাগুলো আছে সেই জায়গাতে চলে যাচ্ছে। সো আমার যখনই পাওয়ারটা মাইনাসে চলে আসবে আমার ভ্যালু কিন্তু মাইনাসে আসবে না, বরং সেটা দশমিকের ভিতরে চলে যাবে। 0 থেকে 1-এর ভিতরে যেই সংখ্যাগুলো আছে সেগুলোর মাঝে সে চলে যাবে। ওকে, সো আমাদের জাস্ট মনে রাখার বিষয় হচ্ছে আমাদের যদি পাওয়ার কখনো মাইনাস হয় আমরা 1 বাই ওই সংখ্যাটাকে নিচে স্কোয়ার দিয়ে যেই পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে লিখে দিব। ওকে ফাইন। তারপর আমাদের 5 নাম্বার সূত্রটা আমরা দেখেই ফেললাম যে যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় আমরা সেইটাকে 1 হিসেবে লিখতে পারি। দেন 6 নাম্বারে আমাদের যে সূত্রটা আসবে সেটা হচ্ছে যদি কখনো একটা পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকে তখন কি করব? যেমন আমাদের যদি 5 টু দি পাওয়ার 4 তো আছে, দেন এই পুরাটার উপরে আবার পাওয়ার আছে 3, তখন আমরা যেটা করি, অর্থাৎ একটা পাওয়ারের উপর যদি আরেকটা পাওয়ার গুণ আকারে থাকে তখন আমরা এই দুইটা পাওয়ারকে গুণ করে দেই। একটা পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকলে দুইটা পাওয়ারকে গুণ করে দেওয়া হয়। সো 5 4 টাইমস 3, তার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 12। ওকে, সো এটা আমরা কেন লিখতে পারতেছি? কেন একটা পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকলে আমি গুণ করতেছি? তো চলো ওই বিষয়টা একটু দেখি আমরা। দেখো 5 টু দি পাওয়ার 4 তার উপরে কিউব থাকলে তাকে আমরা মূলত কি বোঝায়? সে বোঝায় হচ্ছে আমার যদি 5 টু দি পাওয়ার 4 এইটাকেই একটা সংখ্যা হিসেবে বিবেচনা করি, সেটাকেই 3 বার গুণ করা হবে। এর উপরে কিউব থাকা মানে তো 3 বার গুণ করা হবে ভিতরের সংখ্যাটা। সো আমার 5 টু দি পাওয়ার 4 3 বার গুণ করলে কি দাঁড়ায়? 5 টু দি পাওয়ার 4 টাইমস 5 টু দি পাওয়ার 4 টাইমস 5 টু দি পাওয়ার 4। সো 5 টু দি পাওয়ার 4 এর উপরে কিউব মানে হচ্ছে আমি 3 বার এটাকে গুণ করছি। সো এখন দেখো 3 বার যখন গুণ করতে যাচ্ছি আমরা কিন্তু আমাদের এই যে 3 নাম্বার সূত্রটা শিখেছি সেটা কিন্তু কাজ চলে আসলো। আমাদের একই বেজ আছে, 3টা সংখ্যা গুণ আকারে আছে, আমি কি করব? তাদের পাওয়ারগুলোকে যোগ করে দিব। সো যোগ করলে কি দাঁড়াবে? 5, 4 আর 4 এ 8 আর 4 এ কত? 12। এই ভ্যালুটাই পাচ্ছি না আমরা?
সো তাহলে একটা পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকলে আমি পাওয়ার দুইটাকে গুণ করে দিব। ফাইন। সো এখন আমাদের নতুন একটা পেজে আমরা যাই। 7 নাম্বার যেই রুলটা, আর বেশি আমাদের রুল নেই, জাস্ট দুইটা এটা সহ, এরপর আমরা আরেকটা দেখব। আমাদের যদি কখনো আলাদা আলাদা দুইটা সংখ্যা থাকে, একটা 5 আর একটা 3, এই দুইটা গুণ আকারে আছে, আর তার উপরে কোনো একটা পাওয়ার আছে, দেখো দুইটা আলাদা বেজ গুণ আকারে আছে এবং তার উপরে কোনো একটা পাওয়ার আছে, তখন আমি চাইলে এই পাওয়ারটা উভয়ের মাঝেই ভাগ করে দিতে পারি। তার মানে কি, আমি চাইলে এইভাবে লিখতে পারি 5 স্কোয়ার গুণ 3 স্কোয়ার। সো 5 স্কোয়ার আমি 5কে স্কোয়ার দিচ্ছি, গুণ 3 স্কোয়ার দিচ্ছি, অর্থাৎ স্কোয়ারটা উপরে ছিল, আমি দুইজনকে আলাদা আলাদা করে ভাগ করে দিতে পারি, এইভাবে লেখা যায়। ঠিক একইভাবে আমাদের যদি গুণ না থেকে ভাগ আকারে থাকে এবং তার উপরে পাওয়ার থাকে, তখনও আমি চাইলে পাওয়ারটাকে দুইজনের মাঝে আলাদা আলাদা করে দিয়ে দিতে পারতেছি। সো এইভাবেও চাইলে লেখা যায়। এখন সতর্কতার একটা বিষয় আছে, সেটা তোমরা খুব ভালোভাবে লিখে রাখো। সতর্কতার বিষয়টা কি, আমাদের শুধুমাত্র তখনই পাওয়ার দুইটাকে আমি আলাদা করে দিয়ে দিতে পারবো যদি তারা গুণ আকারে কিংবা ভাগ আকারে থাকে। যদি তারা যোগ বা বিয়োগ আকারে থাকে তখন কিন্তু ভুলেও দেয়া যাবে না। আমাদের যদি এইরকম থাকতো যে 5 + 3 এর উপরে স্কোয়ার আছে, তখন কিন্তু আমি এটাকে 5 স্কোয়ার + 3 স্কোয়ার এইভাবে লিখতে পারতাম না, এইভাবে ভুলেও লেখা যাবে না। ঠিক একইভাবে আমার যদি 5 - 3 স্কোয়ার থাকে, সেটাকে কিন্তু আমি 5 স্কোয়ার - 3 স্কোয়ার এইভাবে লিখতে পারবো না। সো শুধুমাত্র যদি গুণ আকারে কিংবা ভাগ আকারে থাকে তখনই আমি এই ফরম্যাটে লিখতে পারবো, যোগ বা বিয়োগ আকারে থাকলে এই ফরম্যাটে লেখা যাবে না। ওকে, সো এর ভিতর দিয়েই আমাদের যেই সূচকের সূত্রাবলীগুলো ছিল সেই সূত্রগুলো আমরা শেষ করলাম। আমরা যদি আবার একটু দেখার চেষ্টা করি, প্রথম কথা হচ্ছে আমার যদি সূচক একই বেজ নিয়ে কথা বলতেছি, সো যদি দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ আকারে থাকে আমি কিছুই করতে পারবো না তাদের পাওয়ার নিয়ে। বাট আমার যদি একই বেজের দুইটা সংখ্যা গুণ আকারে থাকে তখন তাদের যেই পাওয়ারগুলো বা সূচক সেগুলোকে আমি চাইলে যোগ করে দিতে পারতেছি। ওকে ফাইন, কেন যোগ করা যায় সেটা আমরা দেখলাম এখান থেকে। যদি একই বেজের দুইটা সংখ্যা ভাগ আকারে থাকে আমি চাইলে উপরের সূচকটা থেকে নিচের সূচকটা বিয়োগ করে দিতে পারি। ওকে, তারপর কি আছে আমাদের, যদি আমার পাওয়ারটা নেগেটিভ হয়ে যায় সেটা মানে বোঝায় হলো 1/, ওই সংখ্যাটা এবং পাওয়ার। ওকে, যে কোনো সংখ্যার উপরে আমার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, যদি একটা পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকে আমি চাইলে দুইটা পাওয়ারকে গুণ করে দিতে পারি। ওকে, আর তারপর আমরা যেটা দেখলাম যে আমাদের যদি আলাদা আলাদা বেজের দুইটা সংখ্যা গুণ আকারে থাকে এবং তাদের উপরে কোনো পাওয়ার থাকে, আমি পাওয়ার দুইটাকে আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তবে সতর্কতার বিষয় হচ্ছে যদি যোগ বা বিয়োগ থাকে তখন কিন্তু আমি পারবো না। সো এই হচ্ছিল আমাদের মোটামুটি সূচকের সূত্রাবলীগুলো। আরও বেশ কিছু বইয়ে দেখা যাবে যে বিভিন্ন আরও হাবিজাবি সূত্র দেয়া আছে, বাট এগুলো জানা থাকলে আমরা ওগুলোর কাজ করে ফেলতে পারবো, আমাদের আর প্রয়োজন হবে না। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা তো সূত্রগুলো শিখলাম, ওইখানে সূত্রগুলো মোটামুটি সাজিয়ে লেখা আছে। দেখো আমরা এখানে কি করলাম, আগে আমরা 5 নিয়ে কাজ করছি। সো 5-এর বদলে আমাদের তো সবসময় 5 থাকবে না, বিভিন্ন সংখ্যা থাকবে। সো আমরা এখানে জেনারেল টার্মে বি এর মাধ্যমে এবং এক্স ওয়াই এর মাধ্যমে সূত্রগুলোকে লিখে ফেলছি। সো এগুলো কিছুই না, জাস্ট 5, 3, 4 ওগুলোর বদলে আমাদের এ বি সি ডি এইভাবে আমরা লিখছি। আচ্ছা, সো এখন চলো আমরা এই অঙ্কটা একটু করার চেষ্টা করব। সেই অঙ্কে আমাদের কি করতে হবে, আমাদের এই কোশ্চেনটা দেয়া আছে, আমাদের যেটা করতে হবে এটার সরল করতে হবে। তার মানে একদম ছোট একটা সংখ্যায় নিয়ে আসতে হবে, অথবা এমন ছোট অবস্থায় নিয়ে আসতে হবে যাকে আর ভাগ টাগ বা কোনো কাজ করা যাচ্ছে না, এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। সো এখন আমরা কিভাবে এই কাজটা করতে পারি,
আমরা যেটা পারি আমাদের যে সূচকগুলো আছে এগুলোকে আমরা ভেঙে ফেলতে পারি। তার মানে 5^4 আছে, আমি কি করতে পারি 5টাকে 4 আমি গুণ করতে পারি, যে ভ্যালুটা আসবে তার সাথে 8 যোগ করতে পারি, তার সাথে 16 যোগ করতে পারি, এইভাবে কাজ করতে পারি। সো তখন আমার কি হবে দেখো, সূচককে যদি আমি ভেঙে ফেলি বড় হয়ে যাবে সংখ্যাগুলো। বাট আমরা সূচকটা কেন শিখতেছি? বড় সংখ্যাগুলোকে ছোট করে সূচকের মাধ্যমে কাজ করার জন্য, তাই না? সো আমরা ওই দিকে না গিয়ে আমরা যেটা করব, সূচক যেগুলো আছে সেগুলো তো রাখবই, যেগুলো সূচক আকারে নাই সেগুলোকেও আমরা দেখব যে সূচক আকারে প্রকাশ করা যায় কিনা। দেন সূচকের মাধ্যমে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করব। ওকে, এই জায়গাতে আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এদিকে প্লাস থাকবে না, বরং এই সংখ্যাগুলো গুণ আকারে থাকবে। আমাদের সংখ্যাগুলো গুণ আকারে থাকবে। ওকে, সো চলো আমরা এখন এই অঙ্কটাকে সলভ করা শুরু করি। আমাদের ওই পাশে সূত্রগুলো আছে, আমরা একটা একটা করে দেখে সলভ করব। ওকে, এখন আমাদের 5^4 আছে সূচক আকারে, আমরা তাকে ওইভাবেই রাখতেছি। আচ্ছা, 8 আছে, 8কে কিভাবে লেখা যায়? আমরা এটাকে ভেঙে ভেঙে লেখার চেষ্টা করব। সো 8কে একবারে ছোট কি দিয়ে লেখা যেতে পারে? 2 দিয়ে লেখা যায় বা 4 দিয়ে লেখা যায়। সো আমাদের 2 যেহেতু সবচেয়ে ছোট, আমরা 2 দিয়ে করব। সো 2 দিয়ে কিভাবে লেখা যায়? 2 তার সাথে যদি আমি আবার 2 গুণ করি তাহলে কি হয়? 2 দুগুণে 4। সো 4-এর সাথে যদি আবার 2 গুণ করি তাহলে হচ্ছে 4 দুগুণে 8। সো 8কে আমি 3 বার 2 গুণ করে লিখতে পারি। আচ্ছা, 16কে কি করা যায়? দেখো, 8 পর্যন্ত যেতে আমার 3 বার 2 গুণ করা লাগছে। সো এই 8-এর সাথে যদি আমি আবার 2 গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে? 8 দুগুণে 16 হয়ে যাবে। সো তাহলে 16কে আমরা 4 বার 2 গুণ আকারে লিখতে পারি না? এভাবে লেখা যায়? ওকে, সো তাহলে আমরা এই জায়গায় 16-র বদলে অর্থাৎ একদম ছোট করে ফেলতেছি, দেন এগুলাকে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করব, পাওয়ারের মাধ্যমে। সো 4 বার 2 গুণ আকারে আমরা লিখে ফেললাম। ওকে, ফাইন। দেন নিচে আমাদের কি আছে? 2^5 আছে, তার সাথে গুণ আকারে আছে 125। সো 125কে আমি ছোট সংখ্যা দিয়ে যদি লেখার ট্রাই করি, আমি কি 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যাবে, 3 দিয়েও যাবে না, 5 দিয়ে যাবে। সো 5 দিয়ে 125কে কিভাবে লেখা যায়? আমি যদি 5-এর সাথে আবার 5 গুণ করি, সো সেটা হয়ে যাবে 5×5 = 25। সেই 5-এর সাথে আমি যদি আবার 5 গুণ করি তাহলে 5×25 = 125 হচ্ছে। সো আমি 3 বার 5 গুণ আকারে 125কে লিখতে পারি। ওকে, সো এইবার আমি ভেঙে তো লিখলাম, এবার এটাকে সূচকে কনভার্ট করব। কিভাবে? দেখো, 5^4 আছে, সে থাকুক, আমাদের 2 অনেকবার গুণ আকারে আছে। সো আমরা কি জানি যে একই বেজের যদি একাধিক সংখ্যা গুণ আকারে থাকে আমি তাদের পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। সো দেখো, এই 2 প্রত্যেকটা 2-এর উপরে 1 করে পাওয়ার আছে না? 1 উপরে পাওয়ার থাকলে তো সেটা না লিখলেও চলে, তাই না? সো 2^1 মানে কি? একবার 2 গুণ মানে শুধু 2। সো এখন আমি সবগুলো 1কে যোগ করে দিতে পারি। সো 1 2 3 4 5 6 7, তাহলে আমি 2^7 লিখতে পারি এই পুরো অংশটাকে। ওকে, নিচে 2^5 তো আমার আছেই, তার সাথে এই 3টা 5কে কিভাবে লেখা যায়? 5 একবার, এর উপরে পাওয়ার আছে 1, এর উপরে 1, এর উপরে 1, সো 3 বার এইভাবে আমরা লিখতে পারি। ওকে, এরপর যেহেতু আমাদের 2 আর 5 দুইটা আলাদা বেস, সো এই জায়গাতে আমি আর কিছু করতে পারতেছি না, আমরা ওইটাকে রেখে দিলাম। এখন এটাকে একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করে আমরা দেখো আরেকভাবে কিন্তু লিখতে পারি, সেটা হচ্ছে 5^4 ইন্টু 2^7। দেখো আমাদের 5^5³ যেটা আছে এটাকে যদি আমরা নিচে একটু আগে নিয়ে আসি কোনো সমস্যা তো নাই, তাই না? দেন 2^5, সো আমরা এইভাবে লিখতে পারি। এখন এই বিষয়টাকে দেখো
গুণ আকারে যেইভাবে আছে আমরা চাইলে কিন্তু নিচে 5 কিউব, সো এই অংশটুকুকে আমি একবারে লিখলাম, তারপর এটাকে জাস্ট আমি আলাদাভাবেও তো লিখতে পারি, তাই না? 2^7/2^5 এইভাবে তো লেখা যায়, কোনো ভ্যালু তো চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে না। ওকে, এইবার দেখো আমরা দ্বিতীয় সূত্রটাতে কি দেখতে পাই, যে আমাদের যদি একই বেস থাকে, দেখো এই অংশটাতে আমাদের বেস কি? এই অংশটাতে আমাদের বেস হচ্ছে 5, তাই না? সো আমাদের যদি একই বেস থাকে তখন আমরা তাদের পাওয়ার দুইটাকে বিয়োগ করে ফেলতে পারি। সো আমরা যদি তাই করি তাহলে কি হবে? 5 4 - 3 তার সাথে গুণ, দেখো এই অংশে আমার বেস কত? 2, সো 2 উপরে আছে 7, সেখান থেকে আমি নিচের 5কে বিয়োগ দিয়ে দিতে পারি। সো তাহলে আমার রেজাল্টটা কি থাকতেছে? রেজাল্ট থাকতেছে 5 4 থেকে 3 চলে গেলে 1 থাকবে, সো 5 1 গুণ হচ্ছে 2 7 থেকে 5 চলে গেলে 2 থাকবে, সো 2 থাকতেছে। এখন এটাকে আমি সরল করলে জাস্ট কি হবে? 5^1 মানে হচ্ছে 5 আর 2 স্কয়ার মানে হচ্ছে 4, 2 দুগুণে 4, সো 4 5 20। এই 20ই হচ্ছে তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর। সো আমরা কি করলাম? জাস্ট আমরা সংখ্যাগুলোকে সূচকের মাধ্যমে লেখার চেষ্টা করলাম, অ্যান্ড দেন সূচকের সূত্রগুলোকে জাস্ট প্রথম দুইটা সূত্রই আমাদের এখানে ব্যবহার হয়েছে, আমরা গুণগুলোকে একসাথে যোগ করে ফেললাম এবং যেখানে ভাগ আকারে আছে আমরা সেখানে সূচকটাকে বিয়োগ করে ফেললাম। আচ্ছা, সো আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। এরপর আমরা যদি পরের আরেকটা অঙ্ক আছে, সো এই অঙ্কে আমাদের কোনো সংখ্যা নাই, আমাদের ABCD এবং তার উপরে পাওয়ারগুলো আছে, আমাদের এইটা নিয়ে কাজ করা লাগবে। তো চলো এই বিষয়টা দিয়ে আমরা কাজ করি। দেখো এই জায়গাতে আমাদের কি সূত্র খাটাতে হচ্ছে? A⁴ আছে এবং এই পুরাটার উপরেই আবার পাওয়ার আছে Q - R, এবং তার সাথে A গুণ আকারে আছে A⁴, তার উপরে একটা পাওয়ার আছে A⁴, তার উপরে আরেকটা পাওয়ার আছে। এখন আমরা কি জানি? আমাদের যদি একটা পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকে তখন আমি পাওয়ার দুইটাকে গুণ করে ফেলতে পারি। সো এই জায়গাতে আমাদের এই P এবং Q - R এই দুইটা পাওয়ারকে আমরা গুণ করে ফেলবো। সো আমরা যদি লিখি, সো A তার উপরে হচ্ছে P একটা পাওয়ার, তার সাথে গুণ হবে Q - R। ওকে, এরপর আমি গুণ চিহ্ন দিচ্ছি। এইটাকে আমরা একইভাবে লিখতে পারি না? AQ আর উপরে R - P, এইভাবে লেখা যায়। আচ্ছা, তারপর A⁴ আর তার উপরে পাওয়ার আছে P - Q, সেইভাবে আমরা লিখতে পারি। এখন আমরা যদি জাস্ট এই ভিতরটাকে গুণ করে ফেলি তাহলে কি দাঁড়ায়? P আর কিউতে কি হবে? PQ - PR। ওকে, তারপর গুণ দিয়ে আমরা কি লিখতে পারি? QR এ QR হচ্ছে, দেন মাইনাস P আর কিউতে কি হবে? -PQ। আচ্ছা, তারপর গুণ দিচ্ছি আমরা A PR, সো PR গুণ হয়ে PR -QR, তাই তো? ওকে, QR আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমাদের এই যে সংখ্যাটা তার সাথে গুণ আকারে আছে আমাদের পরের সংখ্যাটা, এবং তার সাথে গুণ আকারে আছে আমাদের পরের সংখ্যাটা, এবং তিনটা সংখ্যারই বেস দেখো সেম। সো সেম বেজের তিনটা সংখ্যা যদি গুণ আকারে থাকে আমরা কি করতে পারি? সেম বেজের সংখ্যা গুণ আকারে থাকলে উপরের পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। সো আমরা যদি এখন যোগ করি পাওয়ারগুলো তাহলে কি দাঁড়াবে? জাস্ট A রাখতেছি, উপরের পাওয়ারগুলোকে আমি এখন যোগ করে দিব। সো PQ - PR, তার সাথে যোগ হবে কে? এই অংশটা, সো +QR, এটা -PQ, তার সাথে যোগ হবে এই অংশটুকু, সো +PR - QR। সিম্পল।
এইবার আমরা দেখি উপরের বিষয়টাকে একটু কাটাছেঁড়া করা যায় কিনা। দেখো আমাদের এইখানে প্লাস পি কিউ আছে, এখানে মাইনাস পি কিউ আছে। সো এই দুটা কেটে দেওয়া যায়। এখানে মাইনাস পি আর আছে, এখানে প্লাস পি আর আছে। সো এই দুইটাকে কেটে দেওয়া যায়। এখানে প্লাস কিউ আর আছে, এখানে মাইনাস কিউ আর আছে। সো আমরা এই দুইটাকেও কেটে দিতে পারি। সো সব যখন বাদ চলে গেল, আমার উপরে আর থাকতেছে কি? শূন্য। সো এ টু দি পাওয়ার 0 থাকতেছে। এখন আমরা কি জানি, যে কোনো বেজের উপরে আমার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু কত আসে? 1। সো এটার রেজাল্ট আসবে 1। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1। ওকে, সো তাহলে দেখো সূচকের বিষয়গুলো কি খুব কঠিন লাগতেছে? আমরা খুব সিম্পলি কাজগুলো করে ফেলতে পারতেছি না। আসলে সূচক একদমই সোজা। আমরা লগারিদম যখন যাব দেখবো লগও বেশ সোজা একটা কনসেপ্ট। আচ্ছা, তো এখন আমরা যেই জায়গাটায় যাব সেটা হচ্ছে রুট। এখন এই রুট বিষয়টা কি? ঠিক আছে, রুট বিষয়টা কি? মনে করো আমাদের একটা সংখ্যা আছে এই রকম, যে 5 স্কোয়ার। তো 5 স্কোয়ার মানে কি? 2 বার 5 গুণ আকারে থাকবে এবং আমার ভ্যালুটা কত আসবে? 5 5 25, তাই তো? আচ্ছা, এখন আমার এই যে বড় ভ্যালুটা আছে, সেই বড় ভ্যালুটা কিভাবে আসলো? আমার 5কে অর্থাৎ ছোট ভ্যালুকে আমি স্কোয়ার করলাম, সেই জন্য আসছে। এখন আমি যদি কখনো উল্টাটা করতে চাই, অর্থাৎ হয়তো বাবা থেকে ছেলের কাছে আমরা গেলাম, এখন বলতেছি যে আমার কাছে ছেলেকে দেয়া আছে, এর বাবাকে, মানে কই থেকে সেই সংখ্যাটা আসছে সেটা আমি খুঁজে বের করতে চাই। তাহলে সূচকের মাধ্যমে আমি যে সংখ্যাটা পাচ্ছি, সেই সংখ্যা থেকে আমি যদি সেই সূচকের বেসটাকে বের করতে চাই, অর্থাৎ 25 থেকে আমি বের করতে চাই যে 5টা, এই 25 হচ্ছে 5 থেকে আগত, তখন কি করব? সো তখন আমাদের বের করার সিস্টেমটা কি হতে পারে দেখো তো। আমাদের এই যে 5-এর উপরে স্কোয়ারটা আছে, সো এই স্কোয়ারটাকে যদি আমি কোনোভাবে মুছে দিতে পারি, স্কোয়ারটা যদি কোনোভাবে মুছে দেওয়া যায়, তাহলে কি হচ্ছে? আমি আমার বেসটাকে পেয়ে যাচ্ছি না? সো এই যে পাওয়ারটাকে মুছে দেওয়ার কাজ, সে মুছে দেওয়ার কাজে যে করে তাকেই রুট বলা হচ্ছে। সো আমাদের চিহ্নটা কি? চিহ্নটা কিছুই না, সিম্পলি আমি এই চিহ্ন, তোমরা এটাকে আগেও দেখেছো, এটাকে রুট চিহ্ন বলা হয়। সো রুট যেই কাজটা করে, সে নিচের পাওয়ারটাকে কেটে দিচ্ছে। সো আমরা লিখতে পারি √25। সো √25কে আবার আমরা এইভাবে 5 স্কোয়ার দিতে পারি। 25কে কি লেখা যায়? 5 স্কোয়ার। সো তার উপরে আবার রুট থাকতেছে। সো এখন এই রুট আর স্কোয়ারে কাটাকাটি হয়ে গিয়ে আমার কাছে শুধু থাকবে হলো 5। ফাইন। সো ঠিক একইভাবে আমি যদি বলি যে 9 একটা সংখ্যা আছে, এইটাকে রুট করলে কত পাওয়া যাবে? সো আমি কি করব? সিম্পলি এর উপর রুট করব। সো দেন 9কে কি লেখা যায়? 3 স্কোয়ার। সো এবার আমার এই রুট সাইনটা স্কোয়ারকে তুলে দিবে, আমি পাবো হচ্ছে 3। সো 3 থেকেই আগত হয়েছে 9। সো এইরকম চলো আমাদের পরিচিত বেশ কিছু সংখ্যা নিয়ে আমরা এই বিষয়টাকে দেখি। প্রথম কথা, আমাদের যে 1 আছে, সেই 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1ই পাওয়া যায়, তাই না? সো এখন আমি যদি কখনো জানতে চাই আমার কাছে 1 আছে, যে এই 1টাকে রুট করলে কি হবে? সো 1কে রুট করলে 1ই আসে। ফাইন, এটা আমরা বুঝতে পারলাম। দেন 2 স্কোয়ার, সেখান থেকে 4 পাচ্ছি আমি। সো এখন কখনো যদি আমি জানতে চাই যে আমার 4টা আসলে কই থেকে আসছে, এর রুট কত? দেখো রুট মানে কি? শিকড়, তাই না? সো এই 4-এর শিকড় কে, কই থেকে সে আসলো? সো আমি যদি রুট নিয়ে নেই, সে কি হবে? √2 স্কোয়ার, দেন 2 আর রুট কাটা গিয়ে থাকবে হলো 2। সো আমি আমার রুট পেয়ে যাচ্ছি, কোথা থেকে আসলো সে। দেন
আমাদের যে 3 স্কোয়ার আছে 3 স্কোয়ার মানে কি 9। আচ্ছা, যদি কখনো আমাকে বলা হয় যে এই যে 9 সে কই থেকে আসলো, আমি কি করব, তাকে রুট করব। সো রুট করলে সেখান থেকে আমি পাবো 3। সেখানে আমরা লিখছি না, এটা তো এরকমই হবে, 3 স্কোয়ার হবে, দেন স্কোয়ার রুটে চলে যাবে, তাই তো? ওকে, দেন ঠিক একইভাবে আমাদের 4 স্কোয়ার থেকে 16 আসবে। আমি যদি জানতে চাই যে 16টা কই থেকে আসছে, ধর আমাদের এইটা নাই এইখানে, সো আমি কি করব, তখন 16কে রুট করব। সো ওইখান থেকে আমি পেয়ে যাব যে 16কে রুট করলে পাওয়া যায় 4 স্কোয়ার্ড। সো আমার 16 এসেছে 4 থেকে। এখন ধরো আমাদের কাছে দেয়া নাই একটা ভ্যালু, বলা হলো যে 36। এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে এই 36-এর রুট কত। সো আমি কি করব, তখন 36কে রুট নিব, নিয়ে এবার দেখব যে এই 36কে কিভাবে লেখা যায়। 36কে কি করলে, কোন কোন সংখ্যাকে গুণ করলে 36 পাওয়া যেতে পারে। 6 গুণ 6, 6 টাইমস 6 36। সো আমি লিখতে পারি কি 6 স্কোয়ার্ড, দেন স্কোয়ার আর রুটে কাটাকাটি গিয়ে আমার থাকবে হলো শুধু 6। সো তাহলে রুটের ধারণাটা আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে, যে আমাদের একটা বড় সংখ্যা থেকে আমি যদি তার বেসকে জানতে চাই কই থেকে আসছে, তখন আমরা রুট নেই। রুট যে কাজটা করে সে পাওয়ারগুলোকে কেটে দেয়। আচ্ছা, এখন একটা বিষয় একটু খেয়াল করার, সেটা হচ্ছে তোমরা হয়তো ইতিমধ্যে ধরে ফেলেছো যে ভাইয়া সবগুলোই কেন আপনি স্কোয়ার নিচ্ছেন, পাওয়ারগুলো কেন সব জায়গাতেই 2। কখনো যদি পাওয়ার 2-এর থেকে বেশি হয়, তখন আমরা কিভাবে রুটে পৌঁছবো। যেমন আমাদের যদি কখনো এমন একটা সংখ্যা থাকে যে 5 কিউব আছে, সো এর মানে কি 5 3 বার গুণ আকারে থাকবে। সো 5 কিউব থেকে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 125, তাই তো? সো এখন আমার কাছে যদি কখনো 125 দিয়ে বলা হয় যে সে কোথা থেকে আসছে, তখন আমি 5-এ কিভাবে পৌঁছবো? তখন কি আমি 125কে রুট নিলে হবে? 125কে রুট নিলে কিন্তু হবে না, কারণ এখানে 5 3 বার গুণ আকারে আছে। আমাদের এই যে রুট, সে কি করতেছে, দেখো এই রুটটাকে স্কোয়ার রুট বলা হয়। স্কোয়ার মানে কি 2। সো আমরা সে 2টা পাওয়ারকে কেটে দিতে পারে। সো আমরা এই জন্যই আগে দেখলাম যে আমাদের এই স্কোয়ার রুটটা 2কে কেটে দিচ্ছে, কিন্তু আমাদের তো এই জায়গাতে আছে 3, তাই না? সো এই 3কে কিভাবে কাটবো? আমরা তো এটাতে কি লিখতে পারি, 125কে 5 কিউব লিখতে পারি। সো এই 3কে আমি কিভাবে কাটবো? আমাদের এই 3কে কাটার একদম সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট এই রুট সাইনের উপর লিখে দিব যে আমি কত পর্যন্ত কাটতে চাচ্ছি। সো আমি যেহেতু 3 পর্যন্ত কাটতে চাচ্ছি, এটাকে আমরা বলবো কিউব রুট, ঠিক আছে? সো এটা হচ্ছে কিউব রুট। সে কি করবে, এই 3টাকে কেটে দিবে, আমার ভ্যালু আসবে 5। আমরা বলিনি যদিও, বা যদিও লেখা হয় না, সেটা হচ্ছে আমাদের এই যে রুটগুলো, এগুলোও কিন্তু একদম ফাঁকা না, এদের মাথাতেও 2 লেখা থাকে। বাট আমরা রুট শুরুই হয় 2 থেকে, সেই জন্য সাধারণত আমাদের যখন 2 রুট থাকে, স্কোয়ার রুট থাকে, সেগুলোকে আমরা 2 আর লিখি না। কিছু না লেখা মানেই বোঝাচ্ছে যে ওইখানে 2 আছে, সো 2টা পাওয়ার সে কেটে দিতে পারবে। আর আমাদের এইখানে এর থেকে বেশি যখনই যাব, তখন আমাদের মাথায় বলে দিতে হবে যে আমাদের এটা কি রুট, অর্থাৎ কয়বার আমি ভাঙতে পারবো। সো আমাদের এইখানে 3 মানে হচ্ছে আমি 3 বার পর্যন্ত ভাঙতে পারবো। ওকে, সো এখন আমাদের যদি এর থেকেও বেশি থাকে, ধরো এইরকম আছে 125 থেকে আমাদের মনে করো 625 আছে। সো এই 625 এটাকে যদি আমি ভেঙে আসতে চাই, তখন কিভাবে পাবো? ঠিক আছে, সো তখন দেখো 625 একে আমি যদি রুট নেই, 5-এ ফিরতে চাচ্ছি, সো আমার কয়বার ব্যাক করা লাগবে? 625কে কি লেখা যায়? 5 টাইমস 5 টাইমস 5 টাইমস 5, সো 4 বার, তাই তো? সো আমার 5-এ ফিরতে হলে আমাকে 4 পর্যন্ত কেটে আসতে হবে। সো আমি এখানে দিব হলো 4 রুট 625, তাহলে সে এখানে 4 বার ভাঙতে পারবে এবং এর ভ্যালু আসবে 5। আচ্ছা, সো এর থেকেও যদি বেশি হয়, তখন আমরা কি নিব?
5 রুট নিব, দেন 6 রুট নিব। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো, আমাদের যত পর্যন্ত কাটা লাগবে আমরা তত পর্যন্ত রুট নিয়ে যাব। এখন একটা বিষয় চলো আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে আমাদের ধরো 16 আছে, ঠিক আছে? তো 16কে আমি যদি স্কোয়ার রুট নেই, মানে 2 থাকতেছে এইখানে, 2 না লিখলেও হয়। সো তার ভ্যালু কত আসে? সেটা হচ্ছে এই 16কে আমি 2 বার পর্যন্ত কেটে আসতে পারবো। সো 16কে 2 বার কাটতে হলে আমরা কিভাবে এই কাজটা করতে পারি? 4 ইন্টু 4, একই সংখ্যা দিয়ে তো গুণ করা লাগবে। সো তখন আমাদের হচ্ছে 4 স্কোয়ার্ড অ্যান্ড দেন স্কোয়ার আর রুটে কাটাকাটি গিয়ে আমার ভ্যালু আসবে 4। সো 16কে আমি যদি রুট করি স্কোয়ার রুট, তাহলে আমার ভ্যালু আসছে 4। এখন 16কে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো তো, এই 16কে চাইলে আমরা 4 রুটও করতে পারি। কিভাবে? তখন আমাদের এই 4গুলার আর হিসাব থাকবে না, হিসাব নেমে আসবে 2তে। সো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 আমরা যদি এইভাবে লিখি, তাহলে আমাদের ভ্যালুটা তখন নেমে আসবে 2 টু দি পাওয়ার 4-এ, তাই তো? তাহলে এখন দেখো আমাদের এই 4 আর এই 4 রুট আমাদের কাটাকাটি হয়ে গিয়ে আমরা তখন ভ্যালু পাবো 2। তাহলে দেখো একই 16কে আমরা যখন রুট নিচ্ছি, আমরা কত ঘর পর্যন্ত রুট নিচ্ছি সেটার উপর ভিত্তি করে কিন্তু আমি কতবার কেটে আসতে পারবো, কয়টা পাওয়ার কেটে আসবো এবং আমার ভ্যালুটা কত থাকবে সেটা ডিপেন্ড করবে। সো তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পারতেছো যে রুট বিষয়টা কিভাবে কাজ করে। রুট মেইনলি আমাদের যে পাওয়ারগুলো আছে সেইটাকে কেটে আবার ব্যাক করার সিস্টেমটাকে বোঝায়। আচ্ছা, এখন আমাদের এই যে রুটের কথাটা দেখলাম, এই রুটের একটা অল্টারনেটিভ সাইন আছে, সেটা কি? আমাদের রুটের একটা বিকল্প চিহ্ন আছে। আমরা তো স্কোয়ার রুটকে কি লিখলাম? ধরো 5-এর উপর স্কোয়ার রুট দিতে চাই, রুট ওভার 5, অ্যান্ড দেন যদি আমি এটাকে কিউব রুট করতে চাই, সো এইরকম ধরো আছে, তাই না? যদি 4 রুট হয়, সো 5কে আমি 4 রুট এইভাবে লিখতে পারি। সো এই রুট চিহ্নটাকে পাওয়ারের মাধ্যমেও দেখানো যায়, সূচকের মাধ্যমেও দেখানো যায়। সেটা হচ্ছে এই চিহ্নের বদলে আমি জাস্ট উপরে 1 বাই আমার কত নাম্বার রুট সেই সংখ্যাটা লিখি। সো এটা হচ্ছে স্কোয়ার রুট মানে 2, সো আমি 1/2 লিখতে পারি। দেন কিউব রুটের ক্ষেত্রে কি লেখা যাবে? 5, দেন পাওয়ার কি হবে? 1/3। 4 রুটের ক্ষেত্রে কি হবে? 5 হচ্ছে বেস, 1 ভ্যালু আসবে 4। তাহলে আমি যেই পর্যন্ত রুট নিতে চাই, আমি চাইলে 1 ওই সংখ্যাটা দিয়ে দেখাতে পারি। সো এইভাবে লিখা আর এইভাবে লিখা সেম কথাই বোঝায়, বাট এই জায়গাতে তোমাদের একটু সতর্ক হওয়া লাগবে। সো আমাদের এইখানেও একটা সতর্কতার জায়গা আছে, সেটা হচ্ছে আমরা পাওয়ারের ক্ষেত্রে একটা বিষয় কিন্তু দেখে আসছিলাম, সেটা হচ্ছে আমাদের যদি পাওয়ারটা নেগেটিভ থাকে, মনে করো যে 5 টু দি পাওয়ার -2, এর লেখার সিস্টেম আমরা দেখেছিলাম 1/5 স্কোয়ার্ড, এইভাবে লেখা যায়। সো এখন এটার সাথে অনেকে মিলায় ফেলায় হচ্ছে রুটের 5 হাফকে। সো আমাদের যখন নেগেটিভ থাকবে তখন ভ্যালুটা হয় 1 পুরা সংখ্যার স্কোয়ারটা, আর রুট যখন আমাদের থাকে সেইটার নোটেশন হয় 5-এর উপরে পাওয়ার হচ্ছে হাফ। সো আমাদের 5-এর উপরে হাফ পাওয়ার আকারে থাকে, আর -2 যখন আমাদের এখানে মাইনাস পাওয়ার, তখন 1 একটা সংখ্যা, তাকে ভাগ দিচ্ছি আমি 5, পাওয়ারটা তখন নিচে আসতেছে। সো এই দুইটা নোটেশনের ভিতরে অনেকে প্যাচ লাগায় ফেলে, তোমরা এই জায়গাতে সতর্ক থেকো। আচ্ছা,
সো এখন রুটের কিছু কাজ করা যায়। সো আমরা দেখলাম রুট হচ্ছে সিম্পলি একটা পাওয়ার, তাই না? হাফ পাওয়ার, বা যদি কিউব রুট হয় তাহলে 1/3, যদি 4 রুট হয় তাহলে 1/4। সো রুট হচ্ছে সিম্পলি একটা পাওয়ার। সো পাওয়ার যেই কাজগুলো করতে পারে রুটও সেই কাজগুলোই করতে পারে। সো এখানে আমরা রুটের দুইটা কাজ একটু স্পেশালি দেখে রাখি। একটা হচ্ছে যদি কখনো রুটের নিচে দুইটা সংখ্যা গুণ আকারে থাকে, রুটের নিচে দুইটা সংখ্যা গুণ আকারে থাকলে রুটটাকে আমরা দুইজনের মাঝে আলাদা করে দিয়ে দিতে পারি। সো এইভাবে লেখা যায়। ঠিক একইভাবে আমাদের যদি ভাগ আকারেও থাকে তখনও আমরা চাইলে ভাগটাকে আলাদা করে এইভাবে লিখে দিতে পারি। সো এইটা কিছুই না, আমাদের রুট তো হচ্ছে একটা পাওয়ার, তাই না? দেখো আমরা কিন্তু আগেও বলেছিলাম যে আমাদের যদি কখনো পাওয়ার থাকে, আমাদের যদি দুইটা সংখ্যার উপর পাওয়ার থাকে, আমরা চাইলে পাওয়ারটাকে দুইটা সংখ্যায় আলাদা করে দিয়ে দিতে পারি যদি গুণ আকারে বা ভাগ আকারে থাকে। সো রুট যেহেতু আমাদের একটা পাওয়ার, সিম্পলি রুট হচ্ছে হাফ পাওয়ার, তাই না? সো এটাকে কি লেখা যায়? 2 × 3, তার উপরে হচ্ছে হাফ পাওয়ার, যেহেতু স্কোয়ার রুট। সো আমরা চাইলে কিন্তু লিখতে পারি 2 হাফ গুণ 3 হাফ। সো হাফকেই আমরা রুট হিসেবে লিখলাম। ওকে, সো এখন যদি গুণ আকারে থাকে দুইটা সংখ্যা, রুটের ভিতরে আমরা রুটটাকে আলাদা করে দিতে পারি। বাট পাওয়ারের ক্ষেত্রে যেমন সতর্কতা বলেছিলাম, এইখানেও একই কথা, যদি যোগ আকারে থাকে তখন কিন্তু আমরা এগুলোকে আলাদা করে দিতে পারবো না, এটা কখনোই করা যাবে না। কিংবা যদি বিয়োগ আকারে থাকে তখনও আমরা আলাদা করে লিখতে পারবো না, জাস্ট গুণ এবং ভাগ আকারে থাকলে আমরা আলাদা করে লিখতে পারি। আচ্ছা, এখন তো এটা আমরা দেখলাম রুটের কাহিনী। আমরা এখন রুট দিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো এখানে আমার 7 স্কোয়ার মানে 49 আছে, তার উপরে কিউব রুট দেয়া আছে, তার সাথে আবার গুণ আকারে আছে কি 7-এর উপর আরেকটা কিউব রুট আছে, দেন ভাগ করতেছি আমি 7-এর উপর স্কোয়ার রুট দিয়ে। ওকে, আচ্ছা, তো এখন আমরা যখন সূচকের ভিতরে কাজ করি তখন আমাদের এই সরাসরি রুট সাইন নিয়ে কাজ করার বদলে এর যে একটা অল্টারনেটিভ সাইন আছে পাওয়ার আকারে, সেটা নিয়ে কাজ করা সহজ। যেমন আমরা কি জানি, 100-র উপরে যদি আমার কিউব রুট থাকে সেটাকে আমি কি লিখতে পারি? 100-র উপরে 1/3 হিসেবে লেখা যায়, তাই না? সো আমরা এখন পরের পদ্ধতিটা নিয়ে লিখব, তাহলে আমাদের জন্য কাজ করাটা সহজ হবে। সো কিভাবে লিখতে পারি? দেখো 7 স্কোয়ার, এই পুরো সংখ্যাটার উপর আমার কিউব রুট আছে, সো এই পুরো সংখ্যাটার উপর আমি 1/3 দিয়ে দিব। তার সাথে গুণ আকারে আছে কে? 7, তার উপরে কিউব রুট। সো 7 আর কিউব রুটকে আমি কি লিখতে পারি? 1/3, তাই তো? আচ্ছা, নিচে কে আছে? 7-এর উপর একটা স্কোয়ার রুট আছে। সো স্কোয়ার রুট থাকলে আমরা কি লিখব? 1/2, তাই তো? আচ্ছা, সো এই আমরা পেলাম। এখন দেখো উপরে একই বেস 7 7, দুইটা সংখ্যা গুণ আকারে আছে। সো পাওয়ারের সিস্টেম থেকে আমরা কি জানি? এই দুইটার পাওয়ারকে যোগ করে ফেলা যাবে। তো নিচে আবার দেখো 7 একই বেস ভাগ আকারে আছে। সো কি করা যাবে? উপর থেকে নিচের পাওয়ারটাকে বাদ দেওয়া যাবে। সো এইগুলোতে কি সূচকের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। আবার দেখো 7 স্কোয়ারের একটা পাওয়ার আছে, তার উপরে আরেকটা পাওয়ার আছে। সো এই দুইটা পাওয়ারকে আমরা গুণ করে দিতে পারি। আচ্ছা, সো প্রথমে আমরা গুণের কাজটা করে ফেলি। 7 হাফ, আর এই জায়গাতে 7 2, তার সাথে গুণ হবে 1/3, সো 1/3। এর সাথে গুণ আকারে আছে কে? 7, তার উপরে পাওয়ার 1/3। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? এই 7 2 টাইমস 1/3 গুণ করলে কি হবে? 2/3। তার সাথে গুণ আছে 7 1/3, নিচে 7 হাফ, তাই তো? ওকে, সো এখন আমরা কি করব? যে 7 দুইটা গুণ আকারে আসছে তাদের পাওয়ারকে যোগ করে দিব, এবং যে নিচে ভাগ আকারে আছে তার পাওয়ারটাকে আমরা
বিয়োগ করে দিব। তো চলো সেই কাজটা করি। গুণ আকারে আছে 2/3, সো 2/3 যোগ হবে 1/3 আর নিচে 7 একই পাওয়ার বিয়োগ আকারে আছে, আমরা বিয়োগ দিব হাফ, তাই তো? ওকে, সো এখন আমরা যদি এটার কাজটা শেষ করি তাহলে কি দাঁড়াবে? উপরে 2 আর 3 এর লসাগু হবে 6, সো 3 দুগুণে 6, 2 দুগুণে 4 প্লাস 3 দুগুণে 6, 2 একে 2 বিয়োগ 3 দুগুণে 6, 3 একে 3, সো কি দাঁড়াচ্ছে 7, নিচে হচ্ছে 6, উপরে কত আসে 4 আর 2 এ 6, 6 থেকে 3 চলে গেলে 3 থাকতেছে, 3 থাকতেছে, সো 3 আর 6 কাটাকাটি হলে কি থাকে 1/2 থাকে। 7 এর উপর আমার পাওয়ার হচ্ছে 1/2, 7 এর উপর আমার পাওয়ার হচ্ছে 1/2, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে আমরা চাইলে আরো কিভাবে লিখতে পারি, 7 এর উপর জাস্ট এইরকম একটা স্কোয়ার রুট দিয়েও লেখা যায়। তো আমরা আশা করি রুটের যে কাজগুলো এটা মোটামুটি বোঝা গেছে। সব শেষে আজকে আমাদের ক্লাসের একদম 1 মিনিটের একটা বিষয় জাস্ট বাকি আছে, সেটা হচ্ছে আমাদের সূচক সমীকরণ জিনিসটা কি। ঠিক আছে, আমরা বলছিলাম আজকে আমরা সূচক সমীকরণ দেখব। আচ্ছা দেখো তো, আমাদের যদি একটা সাধারণ সমীকরণ থাকে এইরকম যে 5x প্লাস 2x ইকুয়ালস 10, ঠিক আছে, অথবা আমাদের এরকম একটা সমীকরণ আছে 2x স্কোয়ার প্লাস 3x সমান হচ্ছে ধরো 15, সো আমরা কি করতে পারি, এই সমীকরণগুলোকে সমাধান করে x এর ভ্যালু বের করা যাবে, তাই না? এইটা কি হবে, 5x আর 2x এ 7x, so 7x ইকুয়ালস 10 বা x ইকুয়ালস 10/7, তাই তো? সো x এর ভ্যালু আমরা বের করে ফেললাম। এখন এই জায়গাতে একটু খেয়াল করো তো, আমাদের xটা যদি এরকম থাকে যে ধরো 7 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 49, এইবার কিভাবে বের করব? এবার x এর ভ্যালুটা কিভাবে বের হবে? আমাদের এই জায়গায় তো x গুলা ছিল সাধারণ সংখ্যায়, এখন আমাদের যেই চলকটা সে বসে আছে 7 এর মাথায়, সো তাকে তো আর মাথা থেকে এখন নামায় নিয়ে আসতে পারবো না, সো এখন তাকে কিভাবে আমি ভ্যালু বের করব? সো এই যে আমাদের সমীকরণগুলো ছিল এগুলো হচ্ছে সাধারণ সমীকরণ বা এদেরকে অনেক সময় পলিনোমিয়াল সমীকরণ বলা হয়। আর আমাদের যখন চলকটা পাওয়ার আকারে থাকে সেটাকে বলা হয় সূচকীয় সমীকরণ বা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, যার বাংলা হচ্ছে সূচক সমীকরণ। ঠিক আছে, সো যখন আমাদের পাওয়ারগুলো বা পাওয়ারের জায়গাতে আমাদের চলক থাকতেছে সেটাকে আমরা সূচক সমীকরণ বলতেছি, এবং এই যে এই ইকুয়েশন থেকে আমি x এর ভ্যালু বের করতে পারলাম আর সূচক সমীকরণ থেকে পারতেছি না, সেই জায়গাটাতেই আমাদেরকে পারতে হেল্প করবে লগারিদম। তার মানে যখন আমাদের পাওয়ারটা চলকটা পাওয়ারের জায়গায় থাকবে এবং সাধারণ পদ্ধতিতে আমি x এর ভ্যালুটা বের করতে পারতেছি না, তখন এই পাওয়ারের ভ্যালুটা বের করতেই আমাকে হেল্প করবে লগারিদম, এবং সেটা নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ।